সালে প্রথম গুরুজি কলকাতায় আসেন এবং কলকাতায় এসে ওড়িশি নাচের প্রচার প্রসার যাই বলুন সেটা করেছে। ভগীরথ যেমন গঙ্গাকে নিয়ে এসেছিলেন প্রথম, সেই কারণে গুরুজি প্রথম নিয়ে এসেছিলেন। ওড়িশিকে সৃষ্টি করেছিলেন মুরলীধর মাঝি, যাহাକୁ ତାଙ୍କୁ ওড়িশির ভগীরথ বলে আখ্যা দেওয়া হয়েছে। কলকাতার মুখে আমরা যে ওড়িশি নাচকে দেখছি সেটা ওনার জন্য, তার আগে কেউ দেখেনি। শুধু ট্রেনার না, ডান্সার, ট্রেনার, পারফরম্যান্স প্লেয়ার, সিঙ্গার, কম্পোজার, উনি একাধারে সবকিছু হয়ে এসেছিলেন। এখানে যতজন নৃত্যশিল্পী ওড়িশির আছে গুরুজির হাতে কিন্তু সকলের হাতে খড়ি। গুরুজি মানে প্রথম আলোটা জ্বালিয়েছিলেন গুরুজি কলকাতায়। He was a very neat and clean man, wearing very clean clothes. I remember having white trousers and white, pajamas. His father died when he was a child, maybe 1 or 2 years old. চিল্কা তার অপরূপ সৌন্দর্য ও বিপুল জলরাশির স্রোতের আওয়াজের তালে এক সুন্দর মনোরম গ্রাম সাবরিয়া, উড়িষ্যার গঞ্জাম জেলায়, যেখানে 1945 সালের 13ই এপ্রিল জন্মগ্রহণ করেন গুরু মুরলীধর মাঝি। এই গ্রামের সরলতায় বেড়ে ওঠেন গুরু মুরলীধর। গ্রামের স্কুলের সহজ পাঠে নিলেও তার মন খুঁজত ছন্দ। স্কুলের ঘণ্টায় সকলে যখন বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব, মাঝি গুরু তখন নৃত্যের আঁকড়ায় তার মন কেড়েছে। সেই ছোট্ট মুরলী গোটিপ নৃত্য শিক্ষা শুরু করেন গুরু বাউরি সাহু ও অর্জুন সাহুর কাছে। সরস্বতী পুজো ছিল, সেদিনকে আমার বাড়িতে দাদা নিয়ে গুরুজিকে গেছে। সেই দিনকে দেখা হয়েছে গুরুজির সঙ্গে। গুরুজি সেইখানে আমার দেখে 80 সালে ফেব্রুয়ারি 7 তারিখ মানে এইখানে আমাদের কলকাতায় বিয়েটা হবে, এইখানে কালী মন্দিরে আমার বিয়ে হয়েছে। সবাই তখন আমাকে দেখে হাসছে। আর তখন তো আমার বয়সটা খুব অল্পই, তখন কি করব, আমি ওর কোনো কথা বলতে পারছি না ওদের সঙ্গে। ওরা সব নিজেরা কথা বলছে। ওরা আমাকে মেকআপটা করালো, সাজালোই, সাজিয়ে ওই তুষারে ঘরে আমার রিসেপশনটা হলো। এইবার পার্টি হয়েছে। শুধু আমি 2টো লাইট, এইটা আপনার অনুমতি নিচ্ছি, আমি একটু লাইটটা দিয়ে সাজাবো। বিয়ে তো একবারই করবেন। সবাই কি খুশি, সবাই খাওয়ার কি অর্ডার জানেন, কত নষ্ট, কেউ খেলো না, খালি সবাই হাসাহাসি হলো। ফার্স্ট উড়িষ্যি নৃত্য গান হচ্ছে তুষার সরকার। তেজন রাতিরে ঘুমাই পড়িলাম কাহিকি সখীরে, তেজন রাতিরে। গুরুজি আসে 74-এ। ভুবনেশ্বরে গুরুজি ছিলেন। গুরুজি ভুবনেশ্বরে ওখানে নৃত্য আচার্য পাস করেন, ললিত কলাপীঠের নৃত্য আচার্য পাস করে ওখানে অনেক জায়গায় গুরুজি প্রায় আমাদের গঞ্জাম কলা বিকাশ কেন্দ্র আছে, ভুবনেশ্বরে ললিত কলাপীঠে অনেক জায়গায় গুরুজি টিচারও ছিল, ওখানে অনেক ক্লাস করতো, সব কিছু করতো। 74-এ এখানে কলকাতায় আসে গুরুজি যখন, ওনাকে ওই পোর্টে একজন অফিসার ছিলেন, ওনার মেয়েকে নাচ শেখাবার কথাই গুরুজি সিএলটিতে যান, ঢাকুরিয়া সিএলটিতে। সেখানে সমরবাবু একজন ছিলেন সিএলটিতে হেড ডিপার্টমেন্টে, সমর চট্টোপাধ্যায়, এবং বহুদিন উনি সমর চট্টোপাধ্যায়ের
জন্য ওখানে ছিলেন। আমি যেটা বলতে পারি, ওর সমস্ত কাজকর্ম একেবারেই নতুন ধরনের যে কাজকর্ম ওড়িশির, সেটার সঙ্গে খুব একটা যে কেলুবাবুর সঙ্গে মিল ছিল তা নয়, কিন্তু আমি বহু ওড়িশি দেখেছি, কেন এরপরে আমি বহু ব্যাপারেই ওড়িশিতে জড়িয়ে পড়েছিলাম। কিন্তু মুরলীর ধরনটা ছিল অন্যরকম, যার জন্য সমরদাকে খুব পছন্দ করতেন। সিএলডিতে যেটা প্রথম গান তোলা হলো, বন্দে দেবী বন্দিতা বীণাধারিণী মা, বন্দে দেবী বন্দিতা। উনি অ্যাকচুয়ালি যে স্টাইলে আমাকে তখন শিখিয়েছিলেন, একদম সেই সুর একদম পরে কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। উনি একদম এই সমরদা তখন কি করেছে, কয়েকটা মেয়ে, ওই 5 জন না 7 জন মেয়ে দিয়েছে গুরুজি ওদেরকে কি করে মানে ড্রেস পরাবে। সবাইকে বলে দিল মানে আমাদের ওই কটকি শাড়ি নিয়ে আসতে। সব মেয়েরা মাদের কটকি শাড়িগুলো নিয়ে এসেছে, রজনীগন্ধা ফুল মালা নিয়ে এসেছে। ওই রজনীগন্ধা ফুল মালাটাকে মানে গুরুজি করে ওই ঝেঁটা কাঠিগুলো, ওই কাঠিগুলোকে নিয়ে ফুলগুলোকে দিয়ে মাথায় যে টাহিয়াটা হয় ওইগুলো করে পরাতেন। ফুলের মালাগুলো মানে হাতে চুড়ি, ওইগুলো মানে ওদেরকে বলে দিয়েছিলেন গুরুজি, কানের দুল, চুড়ি, যে টুকটাক যে নিয়ে এসেছে, নাহলে ওই ফুলের মালাগুলো কেটে কেটে সব গুরুজি ওইগুলো করে ড্রেস বানিয়ে শাড়িগুলোকে পরাতেন। পরিয়ে গুরুজি কম্পোজিশন করলেন যে সরস্বতী বন্দনা। ওইখানে ফার্স্ট মানে বন্দে দেবী বন্দিতা সরস্বতী বন্দনা, গুরুজি ওটা ফার্স্ট কম্পোজিশন রিহার্সাল করিয়ে ওই 7টা মেয়ে নাগত ওদেরকে নিয়ে ওই সিএলটি হলে ওদের মানে হয়েছে অ্যানুয়ালি ফাংশনে গুরুজি ফার্স্ট এই ওড়িশি নাচটা প্রথম কলকাতায় 74-এ ওই প্রোগ্রামটা করার পরে ওখানে যত দর্শক ছিল সব দর্শকরা মানে হই হই করে উঠে তখনই সমরদাকে বললেন যে আচ্ছা স্যার আপনি একটা কাজ করুন, এই নাচটা রাখুন। আমি হয়তো ওড়িশি নৃত্যশিল্পী হতাম না যদি গুরু মুরলীধর মাঝিকে ওড়িশি নাচ শেখাতে না দেখতাম। ওনারই একজন স্টুডেন্টের নাচ দেখি আমার খুব ভালো লাগে, দেখে তখন আমি গুরুজির কাছে যাই এবং তখন থেকে মানে যতদিন উনি জীবিত ছিলেন ততদিন ওনারই সংস্পর্শে থেকেছি। গুরু মুরলীধর মাঝির নাম তো ওড়িশিতে কলকাতায় সবাই শুনেছেন। আর এটা বলি যে আমারও অ্যাকচুয়ালি ওড়িশির হাতে খড়ি কিন্তু গুরুজিরই কাছে। আমি অমলাশঙ্কর স্কুলে নাচ শিখতাম, ওইখানে গুরু মুরলীধর মাঝি ওড়িশি শেখাতেন। তো ইনিশিয়ালি আমি ওইখানেই ওনার কাছে অনেক দিন ওড়িশি শিখেছি। আসলে গুরুজির কাছে শেখার জার্নিটা খুব সহজ হয়েছে। কেন বলছি, আমার জন্য যেন পথ তৈরি ছিল। গুরুজির কাছ থেকে তো অনেক পেয়েছি। গুরুজি শুধু তো গুরুজি নয়, গুরুজি একটা পিতার সমান। গুরুজির কাছ থেকে পিতৃসম মানে ভালোবাসা পেয়েছে এবং প্রচণ্ড ভালো মানুষ হিসেবে গুরুজি অত্যন্ত ভালো মানুষ। He is a very affectionate, kind-hearted and helpful to others. Very good nature person. He loves everybody and helps everybody. There only I came to know him. He is a very nice person. অমলাদি মানে খবর পেয়ে ওনাকে ডেকে নিয়ে যায় উদয়শঙ্কর স্কুলে। অমলাদি স্কুলতে সপ্তাহে 2 দিন, শনিবার রোববার 2 দিন ক্লাস করতে ওখানে গেলেন। অমলাদি স্কুলে যখন ছিল তখন ডোনা কিন্তু অনেক ছোট। যখন আমি গুরুজির কাছে নাচটা শিখেছিলাম বা গুরুজির আমি জানি আমার হাতে করি গুরুজির কাছে, কিন্তু যখন আমি শিখেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম, মানে ভীষণই ছোট ছিলাম। তো ওই মেমোরিটা ফেরত যায় না। প্রথম তো ওড়িশি নাচ তো মানে কেউ মানে কলকাতায় কেউ দেখেনি কি জানেনি। ফার্স্ট মানে গুরুজি মুরলীধর মাঝি একমাত্র মানে ওড়িশিতে, হ্যাঁ সারা কলকাতা মানে ওড়িশি মানে প্রচার, চারিদিকে প্রচার হয়ে যায়। গুরুজি তারপরে মানে আমাদের মানে গড়িয়াহাটে যে সুরতীর্থ, গড়িয়াহাটে ওপরে একটা স্কুলে আমাদের ক্লাস হতো। আমার গুরুজি গুরু মুরলীধর মাঝি উনি আমাকে খুব ছোট বয়স থেকে একদম নিজের বাড়ির মেয়ের মতো তৈরি করেছেন এবং তার যা অস্বাভাবিক পেশেন্স এবং প্রত্যেকটি স্টুডেন্টকে ধরে ধরে তৈরি করার যে অদ্ভুত ব্যাপার, সেটা আজও আমার চোখের সামনে ভাসে। কারণ আজকে হয়তো গুরুজি নেই, কিন্তু উনি আছেন। 78-এ রবীন্দ্রভারতী ফার্স্ট ওড়িশি নৃত্য ওখানে ডিপার্টমেন্টে ওড়িশি ডিপার্টমেন্ট খোলা হয়েছে।
গুরুজিকে ওখানে পার্ট টাইমই রাখা গেল। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জয়েন করি 94 সালে। গুরুজি তার অনেক আগেই জয়েন করেছেন এবং গুরুজি যখন ওখানে যুক্ত হন তখন ওড়িশি নৃত্য তো কলকাতায় এত সম্প্রচার হয়নি, কারোর অত ধারণাই ছিল না। তো গুরুজির দ্বারাই সেটা ওখানে শুরু হলো। ওখানেও অনেক প্রতিবন্ধকতা ফেস করে গুরুজিকে কাজ করতে হয়েছে। আমার এটা সৌভাগ্যের ওপরও সৌভাগ্য যে গুরুর কাছে আমি শিখেছি তাকে আমি আমার সহকর্মী হিসাবেও পেয়েছি। শুধু সহকর্মী বলে কিন্তু আমি মনে করতাম না, আমি এটাই মনে করতাম আমি একটা বটবৃক্ষের তলায় আছি, মাথার ওপর গুরুজি আছেন। গুরুজি তখন মানে কি করতেন, অনেক টিউশনও করতেন, সুরতিতে তো শেখাতেন, সারগমতে শেখাতেন, হাজরাতে হচ্ছে মানে 23 পল্লী মন্দির যে আছে ওখানে একটা ছিল চিলড্রেন হাট। আমার বাড়ির পাশেই 23 পল্লী মন্দিরের পাশেই উনি চিলড্রেন্স হাট বলে একটা স্কুল আছে, লতিকা মেমোরিয়াল এবং চিলড্রেন্স হাট পাশাপাশি দুটো স্কুল। ওই চিলড্রেন্স হাটে মাঝি গুরুজি ওখানে নাচ শেখাতে আরম্ভ করেছিলেন এবং ওখানে একটা বিরাট ক্লাস ছিল ওনার। আমি একথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতার যত প্রসিদ্ধ নৃত্যশিল্পী গুরু জায়গায় আছেন তারা কিন্তু প্রত্যেকেই মাঝি গুরুজির কাছে শিক্ষাপ্রাপ্ত করেছেন। সেই সময় যে শেখানোর যে ওনার পদ্ধতি, আমি অনেক গুরুজি দেখেছি এরকম মন দিয়ে শেখানো আমি অন্তত দেখিনি। চট করে উঠে পড়তো, শেখাতে শেখাতে বলতে বলতে উঠে পড়তো। আজকাল যেটা কেউ উঠতে চায় না। অভয় পাল মানে আমাদের স্যার রবীন্দ্রভারতীতে ছিলেন, উনিও বলেছেন গুরুজির কাছে গিয়ে যদি কোনো থিওরিটিক্যাল কোনো প্রশ্ন বা আমরা যদি জানতে চাই, কখন আমরা খালি হাতে ফিরে আসিনি। ওনার কাছে প্রশ্নের উত্তর সবসময় রেডি থাকতেন। প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিটিক্যাল নলেজও ওনার খুব ভালো। যেତେବେଳେ ମୁଁ କହୁଛି ମୁରଲୀ ଭାଇ ମୁଁ ଏଇଟା ତ ବୁଝିପାରୁନି କବିତାଟା କ'ଣ ଗୀତଟା କେମିତି ଗୋଟେ କୋରିଓଗ୍ରାଫି କରିବି, ହେଲେ କବିତାଟା ଟିକେ କହିଲ। ତାପରେ ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାକୁ ବଢ଼ିଆ କରି ସରଳାର୍ଥ କରିକି ବୁଝେଇ ଦେଉଥିଲେ। ଆଉ ଯଦି ମୁଁ ଥିଓରି ପଚାରୁଥିଲି କେଉଁଠି ଅଟକି ଯାଉଥିଲି, ସବୁବେଳେ ସିଏ କିନ୍ତୁ ମୋ ପାଖରେ ଆସିକି ଠିଆ ହେଉଥିଲେ। ଆଉ ମୁଁ ଏମିତି ବି ଜାଣିନି କାହାକୁ ସେ ହେଲ୍ପ କରିନାହାନ୍ତି କିମ୍ବା କାହା ନାଁରେ କେବେ ବି ଶୁଣିନି ସେ ଖରାପ କଥା କେବେ କହିଛନ୍ତି। ଓଡ଼ିଶାରେ ତାଙ୍କର ଯେତିକି ସୁନାମ, କଲିକତାରେ ବି ତାଙ୍କର ସେତିକି ସୁନାମ। ମୁରଲୀ ଭାଇ କହିଲେ ତୁରନ୍ତ ତୁମେ ଚାଲି ଆସ। ତାଙ୍କର ଡ୍ୟାନ୍ସ ଡ୍ରାମା ଇଏ ଥାଏ ଦୂରଦର୍ଶନର ଭକ୍ତ ସାଲବେଗ। ବସିଲୁ ଆମେ କମ୍ପୋଜିସନ୍ ହେଲା। ମୁରଲୀ ଭାଇ ସେଠି କହୁଛନ୍ତି ଏ ଟ୍ୟୁନିଂଟା ଏମିତି କର, ସେ ଟ୍ୟୁନିଂଟା ସେମିତି କର, ସେଇଟାକୁ ଚେଞ୍ଜ କର, ସେଇଟାକୁ ଇଏ କର, ଯାହା ବି ହଉ ମୁଁ ଚେଞ୍ଜ କରିକିରି ବହୁତ ବଢ଼ିଆ ଭକ୍ତ ସାଲବେଗ ଡ୍ୟାନ୍ସ ଡ୍ରାମାଟି ବହୁତ ବଢ଼ିଆ ଦୂରଦର୍ଶନରେ ହେଲା। গুরুজি হঠাৎ করে একটা নাচ উনি সৃষ্টি করলেন, মিশ্র পল্লবী। 6টা তালের ওপরে বেস করে, 6টা রাগের ওপরে বেস করে উনি একটা পল্লবী তৈরি করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে ওটা আমিই হচ্ছে প্রথম শিখলাম এবং শিখে ওটার ন্যাশনাল প্রোগ্রাম করলাম এবং খুবই ওটা জনপ্রিয় হয়েছিল সে সময়। আর গুরুজির নাচের মধ্যে যেটা দেখা যায় যে খুব লাস্যপ্রধান নাচ, সফট নাচ, মানে নাচের প্রত্যেকটা স্টেপিংস যেরকম আছে মানে খুব সহজ সরল। কোরিওগ্রাফির ক্ষেত্রে আমি দেখেছি যে উনি কঠিন কঠিন অনেক কিছু স্টেপস দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করে, কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। কিন্তু উনি অত্যন্ত সহজ সরল স্টেপস, যেটা মানে ছোট বাচ্চারাও করতে পারে, বড়রাও করতে পারে, সব রকমের স্টেপিংস দিচ্ছেন। সেগুলো যখন স্টেজ পারফর্ম করছি সবাই নিতে পারছে, দর্শক সেই রসটা আস্বাদন করতে পারছেন। আমার সেইখানটা খুব ভালো লাগে। বাজারে দেখা হয়েছিল, চৌরাস্তার বাজারে, উনিও বাজার করছেন আমিও বাজার করছি। তো বলে তন্দ্রা তুমি কোথায় যাচ্ছ? আমি গুরুজি বাড়ি ফিরবো। বলে চলো আমার বাড়িতে চলো। কথা বলতে বলতে ওনার একটা আইটেম মাথায় এলো, মানে অভিনয় একটা আইটেম। বলে চলো, আমরা চা খেলাম, গুরুমা চা করলেন, তো চাটা খেয়ে বলছে যে চলো একটা আইটেম শেখাই, তোমাকে দিয়ে আইটেমটা শুরু করি। তো ওই কাহি গেলে মুরলি ফুঙ্কা ওই আইটেমটা মানে আমি তার আগে শিখতে শুরু করেছি, কিন্তু ওই আইটেমটা যেদিন শিখলাম
মানে ওনার যে একটা ছেলে হয়ে যে মেয়েলি যে ঢঙে ওনার শেখানো, সেটা আমাকে মানে সেই দিনটা আমার খুব বিশেষ করে মনে পড়ে। কাহি গলে মুরলি ফুঙ্কা যুবতীর সিয়া কামিনী রঙ্কা, কাহি গলে মুরলি ফুঙ্কা। কাহি গলে মুরলি ফুঙ্কা আমি 4 রকমভাবে শিখেছি। এছাড়া গুরুজির নবগ্রহ, এটা তো আমি প্রথম গুরুজিই করেন। এছাড়া কিছু কিছু পল্লবী আছে যেটা গুরুজিই প্রথম করেন, পরবর্তীকালে হয়তো অনেকে করেছেন বা করবেন, কিন্তু গুরুজিই কিন্তু প্রথম নবগ্রহ, এবং প্রথম গুরুজির নবগ্রহ শেখান আমাকেই। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গুরুজি মানে গেলেন, হ্যাঁ, ওখানে সব যে স্টুডেন্টরা সব ছিল, আমি এসে দেখছি, আমি মানে দেখার ভিতরে মানে মন্দিরা, রত্না। গুরুজির সঙ্গে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যে আমরা পড়তে গেছিলাম, সেইখানে গিয়ে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় এবং ওনার কাছে শিক্ষা শুরু ওখান থেকেই। আমি একবার ইয়েতে গেছিলাম, চিড়িয়াখানায় গেছিলাম, গুরুজি দেখি গুরুমাকে নিয়ে আর 2 ছোট ছোট ছেলেগুলো তখন খুব ছোট, 2টো ছেলেকে নিয়ে গুরুজিও যাচ্ছেন চিড়িয়াখানায়, দুজনে মুখোমুখি দেখা। গুরুজি বলে এসো একটা ফটো তুলি, তখন সেই গুরুজির সঙ্গে একটা ফটো তোলা খুব সুন্দর, ওটা ব্যাপারটা অনেক ছোটোবেলাকার ব্যাপার। বাবা আমাদের সাথে খুব অন্য ধরনের টাইম স্পেন্ড করেছেন, যেমন খেলাধুলো দিয়ে আরম্ভ করে সব দিক দিয়ে সব রকম খেলা খুব এনজয় করতেন। তো আমরাও যখন দেখতাম তখন বাবা আমাদের সাথে বসে এনজয় করতেন। শাসন করেছেন ছোটোবেলায়, কিন্তু বড় হওয়ার পরে একটা বন্ধু হিসেবে এগিয়েছিলেন বাবা আমাদের সাথে। ছোটোবেলাতে বললাম যখনই ক্লাসে যেত তখন আমরা যেখানে যেখানে ক্লাস করাতেন সেখানে সেখানে আমরা স্যাটারডে সানডেজ বা যেখানে যেখানে ক্লাস করাতেন সেখানে সেখানে নিয়ে গেছেন। আমার বাবা ভাবলেন এত বড় গুরু আসছেন আমাদের বাড়িতে, বাবা গুণীজনকে ভীষণ সম্মান দিতেন। গুরুজি, গুরুমা, চিত্তসেনদা এবং 2 ভাই সবাই মিলে গেছিলো। আমার প্রোগ্রামও ছিল, ওই গুরুজিকে সম্বোধনা দিয়েছি এবং গুরুজি নিজে বললেন আমার নাচে পাখোয়াজ বাজাবেন। আমি তো খুব আনন্দ পেলাম, গুরুজি আমার নাচে পাখোয়াজ বাজাবেন। গুরুজি ভীষণ ভালো গান গাইতে পারতেন, অনেকেই জানেন না। গুরুজি ভীষণ ভালো পাখোয়াজ বাজাতে পারতেন, কিন্তু গুরুজি খুব একটা সেটা করতেন না, শেখাতেন এই পর্যন্ত। ଗୁରୁଜୀ ମୋତେ କହିଲେ ବାମଦେବ ବାବୁ ଆପଣ ପାଖ ବଜାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଧରିଲି ପାଖ, କିନ୍ତୁ ପାଖ ସହସା ମୁଁ ଧରିବି କେମିତି? ତବଲା ବଜାଇବା ଗୋଟେ ପ୍ରକାର, ପାଖ ଯେଉଁ ଚାଟି ତାର ବଜାଇବା ପ୍ରୋସେସଟା ଅଲଗା। ସେଇ ଗୁରୁଜୀଙ୍କ ପାଖରେ ପ୍ରଥମଟା କିଛିଟା ଶିଖିଲି। ତାଙ୍କ ଶିଖିବା ମାଧ୍ୟମରେ ମୋତେ ନାଚ ଶିଖିବା ପାଇଁ ହେଇଛି, ବୋଲ ବୋଲିବା ହେଇଛି, ଗୀତ କେମିତି ଗାଆନ୍ତି ଗାଇବାର ଢଙ୍ଗ ତାକୁ ଶିଖିବା ପାଇଁ ହେଇଛି, ପ୍ଲସ୍ ବଜିବା ପାଇଁ ହେଇଛି। গুরুজির কতগুলো আইটেম তো ছিল ভীষণ স্পেশাল, যে গুরুজি চম্পু করিয়েছিলেন এবং সেই চম্পু মানে অসাধারণ চম্পু। চম্পু আমাদের ওড়িশি অভিনয়ের চম্পু হচ্ছে এমন একটা মানে একটা ছোট্ট বিষয় তার মধ্যে, যেটার মধ্যে আমাদের এখানে অনেকেই মানে তাদের নলেজ খুব কম এবং পারদর্শিতাও কম, যেটা গুরুজির ছিল। গুরুজি মানে মুখে মুখে গান গাইতেন এবং শেখাতেন, এটার মধ্যে মানে গুরুজির একটা এক্সেপশনাল ব্যাপার ছিল। টিকি পিলা বলি যাহাকু বলন্তি চিরি পকাইলা চিরি পকাইলা চিরি পকাইলা চিরি পকাইলা বকারো পাটি কেতে ছন্দ জানিল সরি নন্দ রাজার টিকি পিলাটি। হঠাৎ করে ওড়িশিকে খুব ভালো লেগে যাওয়া। স্নাতকোত্তর যখন গেলাম এমএতে, আমি এমএতে গিয়ে চেঞ্জ করে নিলাম সাবজেক্ট, করে নিলাম ওড়িশি। হয়তো মানুষটার জন্যই, সাবজেক্টটাকে ভালোবাসা তার জন্য। ও গুরুজির কাছে উড়িষ্যি যখন দেখেছে খুব ভালো হচ্ছে, এই নাচটা খুব ভালো, উড়িষ্যির মানে মুভমেন্টগুলো, তার অভিনয়গুলো, তার যে মানে উড়িষ্যির যে মানে লাস্য ব্যাপারটা, হ্যাঁ ওইটা রয়েছে, ওই নিয়ে ওইটা দেখে তার খুব মানে ভালো লেগেছে। তখনই উড়িষ্যিতে ও চলে এসেছে, এসে গুরুজির কাছে উড়িষ্যির ওখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মানে
পাস করে তারপরে প্রাইভেটেও গুরুজির কাছে অনেক দিন দীর্ঘদিন ধরে শিখেছে। তারপরে আমার সঙ্গে আলাপ হয়েছে। সেকেন্ড মা পাওয়া গেল, মানে বাড়ির মা বাদ দিয়ে আরেকটা মা। এরকম দিন গেছে, গুরুজি 6th পিরিয়ড করিয়ে গুরুজি আসবে, কিন্তু আমি চলে এসেছি 2:30টার সময় বাড়িতে। যেই ফোন করে বললাম মা আমি আসছি, মা না খেয়ে বসে আছে, আমরা দুজনে এসে একসঙ্গে খেয়েছি। গুরুজি ভীষণ ভালোবাসতেন, খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। হ্যাঁ, আমার বাড়িতে প্রচুর স্টুডেন্ট আসতো, প্রচুর স্টুডেন্ট মানে অনেক দূর থেকে। আমার হাতে রান্না আমি যা করে দিই, ডাল ভাত সিদ্ধ ভাত সবাই তৃপ্তি করে খেয়ে যেত। গুরুজি যেরকম খেতে ভালোবাসতো, সবাইকে খাওয়াতেও ভালোবাসতো। গুরুজির বাড়িতে আসতাম এবং সকালবেলা থেকে চলে আসতাম। এখানে নাচ শেখার পরে গুরুজির সঙ্গে একই সঙ্গে আমরা খাওয়া দাওয়া করতাম। খাওয়া দাওয়া করে বাপি টপি মানে গুরুজির ছেলে দুজন, বাপি টপি এবং আমি যেন নিজের মেয়ে যেমন হয় ঠিক সেইভাবে। গুরুজি যতটা না গুরু ছিলেন, তার থেকে অনেক ভালো একটা মানুষ ছিলেন। মানুষ না হলে গুরু হওয়া যায় না। গুরুজি সবসময় যেতেন না, চিত্রদা করাতেন। গুরুজি মানুষ হিসাবে অত্যন্ত সরল, খুব ভালো মানুষ। সেই রকম মানুষ এখনই পাওয়া যায় না, এখনই দেখতেও পাওয়া যায় না। গুরুজির মধ্যে যা লাস্য, যাকে যেরকমভাবে শেখাচ্ছেন লাস্য হিসাবে যা জিনিস আছে, আমি দেখলাম অন্য কার কাছে সেই রকম হিসাবে যে লাস্য জিনিসটা নেই। গুরুজি যেটা দেখাতেন মোটামুটি লাস্য অঙ্গেরই সমস্ত, ওনার পুরো নাচটাই ছিল লাস্য অঙ্গের এতে। গুরুজির দশাবতারটা তো অসাধারণ, ভীষণ ভালো, এবং পল্লবীও যেগুলো করিয়েছেন সেগুলোও ভীষণ ভালো। He used to give me this amazing freedom to explore the form like a playmate, like a friend. So it was always easy, very easy to learn from him, and it was not like I was scared to come for my dance classes or something. It was always I enjoyed. অনেক স্টুডেন্ট ছিল ওনার, কিন্তু তার মধ্যে উনি আমাকে বারবার 2-3 বার সোলো নাচের জন্য সুযোগ দিয়েছেন। তোলাগি গোপদাণ্ড, সাবেরি পল্লবী, वो तो बहुत अच्छे थे, सबके लिए अच्छे थे। वो अपना स्टूडेंट के लिए, अपना परिवार के लिए, अपना फ्रेंड सर्कल के सबके लिए अच्छे थे। और ओडिसी डांस के लिए उनका जो कंट्रीब्यूशन है बहुत ज़्यादा है। ମୁଁ ତ କହିବି ଯେ ଗୁରୁ ମୁରଲୀଧର ମାଝୀ ଉତ୍କୃଷ୍ଟ ଗୁରୁ। ତାଙ୍କୁ ଭଗୀରଥ ବୋଲି କୁହାଯାଏ, ଓଡ଼ିଶୀର ଭଗୀରଥ। କାହିଁକି ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟର ଯେଉଁ ପ୍ରଚାର ପ୍ରସାର ହେଲା ସେଇଟା ହିଁ ମାଝୀ ଗୁରୁଜୀ କରିଛନ୍ତି। ସେ ଗୋଟେ ମହାନ ଗୁଣ ଥିଲା ତାଙ୍କର, ଯେଉଁଟାକି ଛାତ୍ରଛାତ୍ରୀ ଉପରେ କେବେ ବିବ୍ରତ ହୁଅନ୍ତି ନାହିଁ, ବିରକ୍ତ ବି ହୁଅନ୍ତି ନାହିଁ। ଯିଏ ନ କରିପାରୁଛୁ ତାକୁ ବି କୁହନ୍ତୁ ତୁ ଗ୍ରୁପରେ ନାଚ। ଏତେ ଭଲ ଗୁଣ ତୁଳନା କରିହେବନି। ମୁଁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ବଞ୍ଚିଛି ଯେ ମୁଁ ତ ଡାକେ ଗୁରୁଦେବ ବୋଲି ଆମର ହଷ୍ଟେଲ ଜୀବନରୁ, ଆଉ ମୁରଲୀ ସାର୍ଙ୍କୁ ବା ଗୁରୁଦେବଙ୍କୁ ମୁଁ ଜମା ଭୁଲି ପାରିବିନି। ଗତି ଚାଲି ଟାଣି ପରି ଏ ମୋଟା ତାଳରେ ଝୁଲି ଝୁଲି ଯାଏ ନବଗରି, ଗତି ଚାଲି ଟାଣି পরি। 2013 মে মাসে, তখন কিন্তু গুরুজি ক্লাস করছে, নাচও করছে। সেই মে মাসে গুরুজি আর মানে পারলই না। মানে গুরু পূর্ণিমার চতুর্দশী ছিল সেদিন। আমি মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। তা আমি ঘুম থেকে উঠে দেখি এই মা ফোন করেছে, 3টে না 4টে মিস কল হয়ে রয়েছে। আরে বাবা, মা আবার এতগুলো ফোন করলো কেন? আমি ফোন করলাম, বলছে তুই কোথায়? আচ্ছা, মাকে নিয়ে ডাক্তারের কাছে। বলে তুই পারলে একটু আয়, গুরুজির কিন্তু অবস্থা ভালো না, ডাক্তার বলেছে কাছের মানুষদের একটু আসতে। আমরা গুরু পূর্ণিমার দিন গুরুজিকে হারিয়েছি, ওইটা এখনো নাড়া দেয়। গুরুজি চলে গেছেন, কিন্তু আমি কাউকে গুরু হিসাবে মানতে পারছি না, কিছুতেই পারছি না। মুখে বিশ্বাস করিপারুনি এতে অল্প সমୟରେ ଗୁରୁଦେବ ଆମମାନଙ୍କୁ ଛାଡ଼ିକିରି ଚାଲିଯିବେ, ମୁଁ କେବେ ବିଶ୍ୱାସ କରିପାରୁନି। हे जन रातिरे घुमाई पड़िला काहींकि सखी रे, हे जन रातिरे घुमाई पड़िला काहींकि सखी रे, हे जन राति